আজকে ওকে, আর শুরু করি এখন। তো এই আজকে আমাদের সমযোজী বন্ধন, আমরা আগের দিন আয়নিক বন্ধনটা দেখছিলাম। সমজ সমযোজী আজকে সমযোজী বন্ধন এই টপিকটা আজকে আমাদের পড়া। তো নর্মালি আয়নিক বন্ধন হয়তো ধাতু আর অধাতু পরমাণুর মধ্যে যেটুকু লিখতেছি এগুলা লেখ। সমযোজী বন্ধন নর্মালি অধাতু পরমাণুর মধ্যে হয়। আয়নিক বন্ধন যেমন ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হয়। তো এখন সমযোজী বন্ধনটা আবার নর্মালি সমযোজী বন্ধন হওয়ার জন্য দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করতো। তো সেটা হইতে পারে এক 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 জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে দুইজনে একটা একটা দিয়ে, অথবা একাধিক জোড়াও হইতে পারে, দুই জোড়া তিন জোড়া এরকমও হইতে পারে। তো এই ক্ষেত্রে উভয় পরমাণু ইলেকট্রন সমানভাবে মানে শেয়ার করবে, তবে সেইটা সবসময় যে সমান হবে এরকম নাও হইতে পারে, একটু কম বেশিও হইতে পারে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো সমযোজী বন্ধন হচ্ছে তাইলে এরা হচ্ছে অধাতু পরমাণুর মধ্যে হবে, দুটি অধাতু পরমাণুর মধ্যে সৃষ্টি হয়। এক্ষেত্রে উভয় পরমাণু এক বা একাধিক একাধিক ইলেকট্রন জোড় শেয়ার করে। শেয়ার করে। ওকে, আপাতত এই দুইটাই থাকুক, এই দুইটা পয়েন্টই আনা। তো এখন আমরা আস্তে আস্তে দেখব যে এই যে এক বা একাধিক ইলেকট্রন জোড় শেয়ার করতে গিয়ে তারা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এরকম কয়েকটা বন্ধন সৃষ্টি করতে পারে। মানে প্রত্যেক জোড়ার জন্য একটা করে বন্ধন হয়। তাহলে এক জোড়া ইলেকট্রন শেয়ার করলে একক বন্ধন হবে, দুই জোড়া ইলেকট্রন শেয়ার করলে, একই সাথে যদি দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে তাহলে তখন দ্বিবন্ধন হবে, এরকম তিন জোড়া ইলেকট্রন শেয়ার করলে ত্রিবন্ধন হবে। আমরা একটা একটা করে দেখি। তো এই ক্ষেত্রে উভয় পরমাণু চেষ্টা করবে তাদের বাইরের শেলে যাতে জোড়া পূর্ণ হয়, মানে ওই যে আমরা দুইয়ের নিয়মটা ফলো করব, এখানে অষ্টক পূর্ণ হইতে হবে এমন কোনো কথা নাই। বাইরের শেলের যে বিজোড় ইলেকট্রনগুলো আছে সেগুলো যাতে জোড়া পূর্ণ হয়। আচ্ছা, তাইলে আসতেছি, উদাহরণে আসি। তো প্রথমে ধর হাইড্রোজেন, একক বন্ধনের উদাহরণ দিচ্ছি আর কি। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অন s1, তার মানে এর বাইরের শেলে জাস্ট একটা ইলেকট্রন থাকে। তো এইরকম একটা হাইড্রোজেন যখন আরেকটা হাইড্রোজেন পরমাণুর তার এই বাইরের শেলেরটা সে জোড়া পূর্ণ করতে চায়, তাহলে আরেকটা হাইড্রোজেন পরমাণু যদি আসে, এরও বাইরের শেলে একটা ইলেকট্রন আছে, ওর ইলেকট্রন আর এর ইলেকট্রন মিলে একটা জোড়া গঠন করে ফেলবে। তো এইভাবে দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে হয়ে এই যে এই মাঝখানে যে জোড়াটা হলো এটারই আমরা এভাবে বন্ধন আকারে দেখাই। তার মানে এই বন্ধনের মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটাই হাইড্রোজেন পরমাণু থেকে আসা, দুইটা হাইড্রোজেন পরমাণু থেকে আসা। যেহেতু দুইটা একই প্রকৃতির পরমাণু বা একই পরমাণু, এই ক্ষেত্রে এই বন্ধনটায় ইলেকট্রন জোড়া যেটা শেয়ার হবে পুরাপুরি সমানভাবে শেয়ার হবে, দুইটাই সমানভাবে এই ইলেকট্রন জোড়াটাকে শেয়ার করবে। আই মিন শেয়ারকৃত ইলেকট্রন জোড়াটা প্রায় দুই নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থানে থাকবে, এরকম একটা অবস্থা। আর এই ক্ষেত্রে উৎপন্ন যে যৌগটা উৎপন্ন হবে সেটা পুরাপুরি একদম বিশুদ্ধ সমযোজী যৌগ হবে। ওকে, কারণ এই ক্ষেত্রে দুইটাই সেম পরমাণু। তো এইটাই কি হয়েছে, হাইড্রোজেন তার বাইরের শেলের ইলেকট্রনটা জোড়া পূর্ণ করছে। এটা অনেস ছিল, অনেস ওয়ান ছিল, এখন তার বাইরের শেলে জোড়া অবস্থায় ইলেকট্রন আছে। আচ্ছা, এখন আমরা যদি ইসের জন্য দেখি, ধর অক্সিজেনের জন্য দেখি, এখানে তো এক জোড়া ইলেকট্রন শেয়ার করছিল।
এরকম কোনো কথা নাই যে ইলেকট্রন পাশাপাশি আঁকতে হবে। ইলেকট্রন এইটাকে এভাবে নিচেও দেখানো যায়, বা এই যে আমি যে দুইটাকে ক্রস করছি, কখনো দুইটাকে ক্রস না করে এরকম করেও দিতে পারি, এমন কোনো কথা নেই, জোড়া হবে, এটা হচ্ছে কথা। ওকে, মানে পাশাপাশি দেওয়ার রিজন এই যে এখন বুঝতে পারবি, যদি একাধিক জোড়া হয় তখন আর কি পাশাপাশি দিলে বুঝতে সুবিধা হয়, এটা কোনো সমস্যা না, এটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। তো এরকম আসি এবার অক্সিজেন। এই ক্ষেত্রে একটা অক্সিজেন পরমাণু যেটার টোটাল প্রোটন হচ্ছে 8টা, তাইলে প্রথমে হচ্ছে 2টা। আচ্ছা, আমরা এখানে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p4 আর কি, ভেঙে করলে সুবিধা, কি সুবিধা বলতেছি, 2px2 2py1 2pz1। অক্সিজেনের বাইরে এই যে একদম সর্বশেষ শেল, সবসময় আমাদের দেখতে হবে যোজন স্তরটা, বা একদম যোজন ইলেকট্রন দেখা যাচ্ছে না, মানে সবার জন্যই কি? আচ্ছা, তোর নেটেই বোধহয় প্রবলেম। আচ্ছা, তো এইখানে এই অক্সিজেনের ক্ষেত্রে বাইরের শেলের যে ইলেকট্রনগুলো আছে, তো সেগুলোকে আমরা জোড়া ওভাবেই দেখাবো, যেটা যেভাবে আছে। ধর এখানে 2s, এটা একটা 2s2 জোড়া অবস্থায় আছে, আর px2 2px2 এটাও জোড়া অবস্থায় আছে, আর আরো দুইটা আছে তারা সিঙ্গেল সিঙ্গেল আছে, py আর pz যেটা। তো এই সিঙ্গেল ইলেকট্রন দুইটাকে আমি এখানে দেখালাম, এরা সিঙ্গেল অবস্থায় আছে। তো এখন এই দুইটা ইলেকট্রন জোড়া হওয়ার চেষ্টা করবে, তাহলে ও এরকম আরেকটা অক্সিজেন পরমাণু যদি পায়, তারও এরকম সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে ইলেকট্রন আছে, তাহলে ওরা ওই একটা একটা করে টোটাল 2 জোড়া ইলেকট্রন শেয়ার করবে। ব্যাপারটা এরকম হবে তখন। এই যে ওর আরেকটা কি, ও সরি, না কোথায় বেশি দিছি কি? আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে এখন এর বাইরেও এই যে যে দুইটা সিঙ্গেল ছিল, সেই দুইটা সিঙ্গেল এখানে জোড়া গঠন করে ফেলছে, তাহলে দুইটা অক্সিজেনের বাইরে শেলেই এখন জোড়া জোড়া ইলেকট্রন চলে আসছে, সবগুলা সিঙ্গেল ইলেকট্রন জোড়া গঠন করে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন, এরকম দুইটা অক্সিজেন যখন পাশাপাশি আসছে, এই জোড়া মিলে একটা বন্ধন হয়েছে, এই নিচের জোড়া মিলে আরেকটা বন্ধন হয়েছে, এখানে একটা দ্বিবন্ধন হয়েছে। আর এই জোড়াগুলা রয়ে গেছে, যেগুলা অংশ নেয় নাই কিন্তু বাইরের শেলে রয়ে গেছে, এই রয়ে যাওয়া ইলেকট্রনগুলোকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলি। তার মানে বাইরের শেলে যেই সব ইলেকট্রনগুলা বন্ধন গঠনে অংশ না নিয়ে থেকে যাবে, এই এক জোড়া আর এই এক জোড়া, এখানে এরকম এই জোড়াটা আর এই জোড়াটা, এদেরকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলবো। এই জোড়াগুলা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, বা সংক্ষেপে আমরা এটাকে এলপি দিয়ে লিখতে পারি, লন পেয়ার, মানে ইংলিশটা হচ্ছে লন পেয়ার, নিঃসঙ্গ জোড় এভাবেও বলে। তো আমরা সংক্ষেপে এটাকে এলপি দিয়ে লিখতে পারি। তো আমরা সামনে যতবারই মুক্তজোড় বুঝাইতে যাব এলপি দিয়ে লিখব। তাহলে অক্সিজেনের অণুর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? তাহলে যদি জোড়া হিসাবে বলি তাহলে হচ্ছে 4 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, 4 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। অথবা এভাবে বলতে পারি যে এখানে টোটাল ইলেকট্রনের সংখ্যা, মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8টা, এভাবে বলতে পারি। তো এইখানে পুরো অণুটাতে 4 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, অর্থাৎ প্রতিটা অক্সিজেনের 2 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন আছে। এটাকে দেখাই দিতে হয় নরমালি।
দেখাই দিলে সামনে এগুলা বুঝবো যে কেন এটা দেখানো দরকার হবে। আর এই যে এই বন্ধনের মধ্যে দুইটা, যেটা ব্ল্যাক কালার দিয়ে আমি লিখছি, এই যে এই জোড়াটা আর এই জোড়াটা, যারা বন্ধন গঠনে অংশ নিছে, এই জোড়া দুইটাকে আমরা বলবো, এই দুইটা জোড়াকে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন। এই জোড়াগুলাকে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন, অথবা ইংলিশটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, বা শুধুমাত্র আমরা বিপি দিয়ে দেখাবো। তার মানে এলপি দিয়ে আমরা লন পেয়ার ইলেকট্রন বুঝাবো বা মুক্ত জোড় বা নিঃসঙ্গ জোড়, আর বন্ড পেয়ার দিয়ে বন্ধন জোড় ইলেকট্রন বুঝাবো। তাহলে এই অক্সিজেন অণুর মধ্যে বন্ধন জোড়া আছে, বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা যদি বলি তাহলে দুইটা, চারটা বন্ধন জোড় ইলেকট্রন। আর যদি বলি কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে, তাহলে হচ্ছে দুই জোড়া আর কি। ওকে, এইবার আমরা আরো কিছু গঠনে চলে যাই। তাহলে প্রথমে যখন হাইড্রোজেন অণু গঠন করছি সেখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন ছিল না, জাস্ট এক জোড়া ইলেকট্রন যেটা বন্ধন গঠনে অংশ নিয়েছিল। আর অক্সিজেনের মধ্যে বন্ধন জোড় ইলেকট্রনও আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে মুক্তজোড় ইলেকট্রন কারা? যখন পরমাণু সমূহ বন্ধন গঠনে অংশ নিচ্ছে, তখন বন্ধন গঠনে অংশ নেওয়ার পর অণুসমূহে এই পরমাণু সমূহের বাইরে শেলে অব্যবহৃত ইলেকট্রন জোড়াগুলোকে আমরা বলি মুক্তজোড় ইলেকট্রন। আর যেসব ইলেকট্রন জোড়া বন্ধন গঠনে অংশ নিচ্ছে অনুগঠনের সময়, সেগুলোকে বলি আমরা আমি কি উল্টা বললাম? যেগুলা অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে সেগুলোকে আমরা বলতেছি মুক্তজোড় ইলেকট্রন, আর যেগুলা বন্ধন গঠনে অংশ নিচ্ছে সেগুলোকে আমরা বলতেছি বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এরকম করে আমরা এখন ত্রিবন্ধন একটা দেখি, ধর নাইট্রোজেনের জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। এবং নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস করি। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা ওই যে ভেঙে করে নিলে সুবিধা, তাতে বুঝতে পারবো আমরা কোনটা জোড়া থাকবে কোনটা থাকবে না। 1s2 2s2 2px1 2py1 2pz1। এখানে বাইরে শেলের এই 2s2 যেটা জোড় অবস্থায় রয়ে গেছে, তাহলে জোড় অবস্থায় যেহেতু রয়ে গেছে ওইটা বন্ধন গঠনে অংশ নিবে না, কারণ সে জোড়াপূর্ণ অবস্থায় আছে, তার আর এক্সট্রা করে জোড়া গঠন করার দরকার নেই। ওরা বিজোড় অবস্থায় আছে, ওদের জোড়া গঠন করা লাগবে। তাহলে আমরা যদি নাইট্রোজেন পরমাণুটাকে আঁকি তাহলে এরকম আসতেছে। এটা হচ্ছে 2s2, আর এখানে যে তিনটা সিঙ্গেল ইলেকট্রন গুলাকে আমি আচ্ছা এটাকে এই পাশে দেখাচ্ছি, জোড়াটাকে এই পাশে দেখাই আমি। সিঙ্গেল ইলেকট্রন এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা সিঙ্গেল ইলেকট্রন। এবার এইটা তিনটা জোড়া করার জন্য এরকম আরেকটা যদি নাইট্রোজেন পরমাণুকে সে পায়, তাহলে তখন সেই নাইট্রোজেন পরমাণুটার সাথে তার বাইরের যে তিনটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এর বাইরের তিনটা সিঙ্গেল ইলেকট্রন সেইটা জোড়া গঠন করে ফেলবে। তাইলে এই ক্ষেত্রে এরকম তিন জোড়া ইলেকট্রন শেয়ার করছে তারা। তাইলে এবার গঠনটা দেখতে এরকম হবে, নাইট্রোজেন তিনটা জোড়ার কারণে তিনটা বন্ধন আসছে, আর ওই এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন রয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে এই যে বন্ধনের মধ্যে যে জোড়াগুলো আছে এগুলা দেখাইতে হবে না, কিন্তু এখন বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমাকে যদি বলে নাইট্রোজেন অণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, তাহলে হবে হচ্ছে চারটা আর কি মুক্তজোড় ইলেকট্রন আছে। আর জোড়া হিসেবে বললে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। আর বন্ধন জোড়ের সংখ্যা হচ্ছে 3 জোড়া, অথবা ইলেকট্রন সংখ্যা কয়টা বললে 6টা আর কি। এই পর্যন্ত যা যা দেখাইলাম অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন ছিল, এবং প্রত্যেকটায় বিশুদ্ধ সমযোজী যৌগ ছিল, কারণ এদের মধ্যে এরা সবাই বিশুদ্ধ সমযোজী। এগুলা যৌগকে বিশুদ্ধ সমযোজী বলা হয়।
অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরকম ক্লোরিন, আই মিন যদি দুইটা একই টাইপের পরমাণু বন্ধন গঠনে অংশ নেয় তখন তাদেরকে আমরা বিশুদ্ধ সমযোজী বলবো। আরো অনেক আছে কিন্তু এর। তো এখন আমরা আরেকটা টাইপের সমযোজী যৌগ দেখতেছি যেখানে অন্য মৌলের পরমাণু অংশ নেবে, এরকম হইতে পারে। তো এখন যেগুলা এরকম হবে, তো এইটার মধ্যে আবার এই এতক্ষণ যা যা দেখাইছি সেগুলোর মধ্যে ইলেকট্রনগুলো সমানভাবে শেয়ার হচ্ছিল। এখন যেগুলা থাকবে সেগুলোর মধ্যে একটু এদিক ওদিক হবে, সমানভাবে শেয়ার হবে না। তো এবার পরের গুলায় আসতেছি, যেমন একটা হচ্ছে মিথেন, CH4। এখানে কার্বন এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 নর্মাল অবস্থায় 2px1 2py1 2pz0, এটা হচ্ছে নর্মাল অবস্থায়। কিন্তু এখন সে যেহেতু 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, মানে সে 4 যোজনী দেখাবে, তাইলে এইটা এই অবস্থায় যাবে বিক্রিয়ায় অংশ নেওয়ার আগে 1s2, এই 2s1 জোড়া ভেঙে যাবে 2px1 2py1 2pz1। কেউ কিছু বললি? আচ্ছা, তো এখন আসি, তার মানে এবার কার্বনের বাইরে ছেলে 4টা বিজোড় ইলেকট্রন হয়ে গেছে, সেগুলোকে জোড়া পূর্ণ করতে চাইবে। তাহলে সে কি করবে? এই হাইড্রোজেনের যে 1s1, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, তাহলে ওই যে ওরকম 4টা হাইড্রোজেন এসে এখানে 4টা এই বিজোড় ইলেকট্রন সাথে জোড়া বেঁধে যাবে। তাহলে এটাকে যদি আঁকতে হয় তাহলে এরকম হবে, একটু জায়গা লাগবে, তো এটুকু মুছে দিলাম। এটা হচ্ছে কার্বন, এর বাইরে ছিল, প্রত্যেকটাই সিঙ্গেল অবস্থায় ছিল। আর এবার এই সিঙ্গেল গুলাকে 4টা হাইড্রোজেন এসে জোড়া ফিল আপ করে দিবে। তো এইখানে একটা হাইড্রোজেন আসলো, এই 4টা হাইড্রোজেন। ওকে, এইখানে একটা ইলেকট্রন হাইড্রোজেনের আর একটা হচ্ছে কার্বনের। তাহলে এই ক্ষেত্রে যৌগটা এরকম, কার্বন, তার চারপাশে এই 4টা বন্ধন চলে আসছে এবং প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা করে ইলেকট্রন আছে। ওই ইলেকট্রনগুলা বন্ধন জোড়, কিন্তু ওই ইলেকট্রনগুলা একটা হাইড্রোজেনের একটা কার্বনের এবং একদম পুরো সমানভাবে শেয়ার হবে না, বাট আবার খুব বেশি যে একটার দিকে সরে আসবে এরকমও হবে না, কারণ দুইটার তড়িৎ ঋণাত্মকতা প্রায় কাছে, মানে আর কি ডিফারেন্স অনেক কম, দুইটার তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স অনেক কম, মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক কম। সো এই ক্ষেত্রে তারা সমানভাবে পুরোপুরি শেয়ার হবে না, কিন্তু একদম এরকম অবস্থাও হবে না যে এটা চার্জিত হয়ে যায়, এরকমও হবে না, মানে একদিকে সরে আসা এই কাহিনীটাও হবে না। তো এই ক্ষেত্রে এই দুইটা পরমাণুর মধ্যে বন্ধন গঠনে যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে অপোলার সমযোজী বলি। তো এই জাতীয় যৌগগুলা হচ্ছে সমযোজী, বাট একদম বিশুদ্ধ না, আবার পোলারও না, অপোলার, মানে পোল হয় নাই, নেগেটিভ পজিটিভ পোল হয় নাই। তো এরা হচ্ছে কোথায় লিখি, অপোলার সমযোজী। এরা হচ্ছে অপোলার সমযোজী যৌগ। কখন হবে তারা? যখন দুইটা, একটা কার্বন আর মানে বন্ধন গঠনে যারা অংশ নিচ্ছে, যে পরমাণুগুলা সমযোজী যৌগ গঠনে অংশ নিচ্ছে, সেই বা অণু গঠনে অংশ নিচ্ছে, সেই পরমাণুগুলোর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সামান্য পরিমাণে হয় বা খুব কম হয়, তখন সেটা হবে অপোলার সমযোজী। আর একদম বিশুদ্ধ হবে যদি সেটা
একদম তরিচিনাত্মকতার পার্থক্যটা শূন্য হয়, মানে হচ্ছে সেই দুইটা যদি একই টাইপের পরমাণু। তো এরকম মিথেন, তো এই মিথেনের ক্ষেত্রে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, 4টাই বন্ধন জোড় ইলেকট্রন। ওকে, এবার আসি যদি এরকম হয় যে এই জোড়াটা যে কোনো একদিকে সরে আসে, আমরা অলরেডি তরিচিনাত্মকতায় সেটা পড়ছি। তো এরকম যেমন ধর পানির ক্ষেত্রে এটা হয়, তারপরে HCl এর ক্ষেত্রে হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে হয় কিছুটা। আচ্ছা, তো এগুলা কয়েকটা একটু দেখি। তাহলে এবার আমরা দেখব পোলার সমযোজী। পোলার সমযোজী কখন হবে? ধর এই অক্সিজেন যেটা ছিল 1s2 2s2 2px2 2py1 2pz1, এর বাইরে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। এটা তার তুলনায়, তার তরিচিনাত্মকতার তুলনায় যদি ডিফারেন্সটা তার অনেক কম হয়, মানে তরিচিনাত্মকতার পার্থক্য অনেক বেশি, এরকম কোনো পরমাণুর সাথে যুক্ত হইতে যায়, যেমন ধর এই হাইড্রোজেন, এটার হচ্ছে 1s1, তো এর সাথে যদি যুক্ত হয় নর্মাল ভাবে ফার্স্টে যুক্ত হবে, যেমন হচ্ছে অক্সিজেন, এই ক্ষেত্রে তার বাইরের শেলে হচ্ছে টোটাল দুইটা হচ্ছে জোড়া অবস্থায় থাকবে। আচ্ছা, দুইটা জোড়া থাকবে। এখন আমি এই দুইটাকে আগের থেকেই এভাবে, হ্যাঁ ভাই বল। কারণ এই যে 8টা ইলেকট্রন হইতে, 8টা ইলেকট্রন হইতে হবে, কারণ 8টা ছিল, 1s2 2s2 2p4 ছিল, তাহলে একটা একটা করে আগে যাবে, তারপর এখানে আসবে। তো এইখানে আমাদের এই যে সিঙ্গেল ইলেকট্রন দুইটা, আমি এখন সিঙ্গেল ইলেকট্রন এতক্ষণ কিন্তু অন্যভাবে দিচ্ছিলাম, এখন আগের থেকে আমি এখানে দিলাম। রিজন কি সামনে গিয়ে বলবো, তার মানে শেপটা যেরকম হবে আমি সেভাবেই আঁকার চেষ্টা করতেছি। তো এইখানে যে অক্সিজেন দুইটা এসে এবার বসবে, সরি অক্সিজেন না, হাইড্রোজেন দুইটা এসে বসবে, তারা এরকম একটা অ্যাঙ্গেল করে এসে বসবে আর কি। তো একটা হাইড্রোজেন এখানে H, আর একটা হাইড্রোজেন এখানে, এই অ্যাঙ্গেল হওয়ার রিজনটা আমরা সামনে গিয়ে পড়ব। আর এই যে আমি যে পাশাপাশি ইলেকট্রন দিচ্ছি, তোরা এটা ওভাবেও লিখতে পারিস, একসাথে দুইটা জোড়াও দিতে পারিস, সমস্যা না কোনো। আচ্ছা, এখানে আমি বোঝানোর জন্য যে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন এইভাবে লিখতেছি। তাহলে এই গঠনটা এবার এরকম দাঁড়াচ্ছে, অক্সিজেন তার বাইরে দুইটা তার নিজের জোড়া আছে, আর এইখানে যে বন্ধন দুইটা হয়েছে এরকম একটা অ্যাঙ্গেল করে বন্ধন দুইটা হয়েছে। এই কোণটা তোরা জানিস 104.5 ডিগ্রি হয়। কেন হয় সামনে বলবো আমরা। এইখানে একটা ইলেকট্রন তার নিজের, আর একটা হাইড্রোজেনের, কিন্তু এই জোড়া দুইটা জোড়াই অক্সিজেনের কাছাকাছি সরে থাকবে, হাইড্রোজেনের থেকে দূরে থাকবে, অক্সিজেনের দিকে সরে আসবে, কারণ অক্সিজেনের তরিচিনাত্মকতা হাইড্রোজেনের তুলনায় বেশি। তাহলে এই ক্ষেত্রে এই যে যৌগটা তৈরি হইলো বা সমযোজী অণুটা তৈরি হইলো, এটা চার্জ থাকবে, পোলার হবে। আই মিন এখানে অক্সিজেন দুইটা এক্সট্রা ইলেকট্রন হাইড্রোজেন থেকে শেয়ারিং এ পাচ্ছে, তো এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, দুইটা আংশিক চার্জ সে পাচ্ছে, পুরাপুরি পাচ্ছে না, আংশিক পাচ্ছে। ডেল্টা সাইন দিয়ে আংশিক বুঝায়, ডেল্টা মাইনাস দিয়ে আংশিক ঋণাত্মক চার্জ দুইটা। আর এরকম হাইড্রোজেন তার ইলেকট্রনটা হারাচ্ছে আংশিকভাবে, পুরাপুরি না, এজন্য সে আংশিক ধনাত্মক হয়ে যাচ্ছে, একটা যেহেতু সে হারাচ্ছে এরকম। তো এটা একটা পোলার যৌগ হয়ে গেছে, দুইটা পোল আছে, এরকম যৌগ হইলে আমরা এটাকে পোলার সমযোজী যৌগ বলবো। আর এটার এই টাইপের যৌগগুলোর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এগুলাকে ডাইপোল বলা হয়। আই মিন দুইটা পোল থাকলে এরকম ডাইপোল বলা হয়, ডাইপোল। হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝি নাই আবার, মানে এই জিনিসটা কিভাবে হয়েছে। অক্সিজেন, অক্সিজেনের এই যে নীল ডটগুলা তার নিজের ইলেকট্রন, তার নিজের ইলেকট্রন তো তার আছেই, এক্সট্রা করে সে সবুজ ইলেকট্রনগুলো তার দিকে টেনে নিয়ে আসছে, মানে যেগুলো হাইড্রোজেনের ছিল, সবুজ দিয়ে যেটা দেখাচ্ছি। তো ওই ইলেকট্রনগুলো তার দিকে সরে আসছে, কিন্তু সে পুরাপুরি পায় নাই, আংশিকভাবে পাইছে। পুরাপুরি পাইলে পুরা নেগেটিভ হয়ে যেত, যেমন Cl মাইনাস হয় কখন, যখন সে পুরো একটা ইলেকট্রন নিয়ে নেয়, সে এভাবে নিতে পারে নাই, জাস্ট তার নিজের দিকে সরাই এনে রাখছে, তো তখন সে পুরাপুরি ঋণাত্মক চার্জ হবে না,
আংশিক ঋণাত্মক চার্জ হবে। এই আংশিক কথাটা বুঝাইতে এরকম একটা সাইন দেওয়া হয় যেটাকে ডেল্টা বলে, এটাকে ডেল্টা বলে, ডেল্টা সাইন বলে। তো এই ডেল্টা মাইনাস বলতে আংশিক ঋণাত্মক বোঝাচ্ছে, এবং সে দুইটা এরকম ঋণাত্মক চার্জকে আংশিকভাবে নিয়ে নিছে বা ইলেকট্রনকে আংশিকভাবে নিছে, এই জন্য 2 ডেল মাইনাস। এরকম হাইড্রোজেন তার নিজের ইলেকট্রনটাকে আংশিকভাবে হারাইছে, যেহেতু একটা হারাইছে এই জন্য সে প্লাস, ডেল্টা প্লাস, আংশিক ধনাত্মক। তো এরকম পানির অণুর গঠন কেন এরকম বিকৃত হয়ে গেল, কেন দুইটা হাইড্রোজেন এরকম ভাবে থাকলো না পানির মধ্যে, এটা রিজন আমরা সামনে গিয়ে বলবো। আচ্ছা, তো এইখানে পানির ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? মুক্ত জোড়া হিসেবে বললে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, আর বন্ধন জোড় হচ্ছে 2 জোড়া। ওকে, আচ্ছা, তো এটা পানির অণুর গঠন গেল। এরকম আমরা অ্যামোনিয়া, HCl এগুলো আছে, যেমন HCl এর ক্ষেত্রে HCl তো সোজা। এখন আর আমি ইয়া আকারে দেখাচ্ছি না, অণুর গঠন না এঁকে নর্মাল ভাবে বোঝাচ্ছি যে হাইড্রোজেনের বাইরের শেলে একটা ইলেকট্রন থাকে, আর ক্লোরিনের বাইরের শেলে হচ্ছে 7টা ইলেকট্রন, যার মধ্যে 3টা জোড়া অবস্থায় থাকবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আর একটা বেজোড়। তাহলে তারা এখন এরকম একটার সাথে আরেকটা যখন বন্ধন গঠন করবে, তখন এইখানে যে বন্ধনটা হবে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় বেশি, তো তখন এই জোড়াটা হাইড্রোজেনের ইলেকট্রনটাও ক্লোরিনের দিকে সরে থাকবে। এর ফলে ক্লোরিন আংশিক ঋণাত্মক হয়ে যাবে আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়ে যাবে। এরকম HCl হইতে পারে, এরকম HF হইতে পারে, HF হইতে পারে। ওকে, আচ্ছা, এখন একটু অ্যামোনিয়াটা দেখি। NH3 NH3 ক্ষেত্রে সবার জন্যই আচ্ছা, NH3 ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz1। তো এইটা ওই যে লাস্টের তিনটাকে সে যদি ইয়া করতে চায়, জোড়া বানাইতে চায়, তাহলে আমরা শুধু এভাবে দেখাচ্ছি। এখন নাইট্রোজেনের বাইরে শেলে এক জোড়া, এটা জোড়া অবস্থায় আছে, আর এই সিঙ্গেল সিঙ্গেল 3টা। তাইলে এবার সে 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে যখন যুক্ত হবে, তো এরকম হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন, তো এই গঠনটা দেখতে এরকম হয়ে যাবে। নাইট্রোজেন এরকম শেপ হয়ে যাবে। কেন এরকম শেপ হবে আমরা নেক্সট দিন দেখবো সেটা। ওকে, তো এখানে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় রয়ে গেছে, আর বাকি এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে বন্ধন গঠনে অংশ নিছে। তো এই ক্ষেত্রেও সেটা নাইট্রোজেনের দিকে কিছুটা সরে থাকবে। তো এই ক্ষেত্রেও নাইট্রোজেন আংশিক ঋণাত্মক হবে আর এগুলা প্লাস হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু একটা ব্যাপার আছে অবশ্য, যেখানে নাইট্রোজেন 3 ডেল্টা মাইনাস হয় না। আপাতত তোরা এটাকে ওভাবে লিখিস না, মানে পুরোপুরি নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন 3 ডেল্টা মাইনাস হয় না, একটা মাইনাস হয়, আর একটা হাইড্রোজেন শুধুমাত্র প্লাস হয়, মানে বাকিগুলো এতটা সরে আসতে পারে না। ওগুলার রিজন তোরা বড় হইলে জানবি, আপাতত গঠনটাই জেনে রাখ। তো এখানে একটা কোণ উৎপন্ন করে থাকে। ওকে, আচ্ছা, এটা গেল। আর কি এক্সট্রা কিছু আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া যেটা ছিল। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধন, সমযোজী যৌগ 3টা টাইপের হয়, আর সমযোজী যৌগ সবসময় অধাতু পরমাণুর মধ্যেই হয়। পড়া শেষ করতেছি, এই জাস্ট 2 মিনিট। তো 3টা টাইপের মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, যখন সেম পরমাণু অংশ নিবে। আরেকটা হচ্ছে অবিশুদ্ধ বলবো না, অপোলার সমযোজী। আর একটা ভিন্ন পরমাণু বাট তাদের মধ্যে পোলারিটি বা ওই
তরিচালতার পার্থক্যটা কম। আর যদি তরিচালতার পার্থক্য অনেক বেশি হয় তাহলে এক পাশে ইলেকট্রন সরে আসে যে কোনো একটার দিকে, তো তখন যেগুলা অণু হয় সেগুলো হচ্ছে পোলার অণু হয়, তো ওগুলাকে আমরা পোলার সমযোজী যৌগ বলি। আর এই যে আকৃতিগুলা, একটা অণুর আকৃতি কেমন হবে সেই জিনিসটা ডিপেন্ড করে এই মুক্ত জোড় আর বন্ধন জোড়ের উপস্থিতির উপরে। সেগুলা আছে কয়টা আছে এগুলোর উপরে। তো আমরা নেক্সট ক্লাসে এই যে অণুর আকৃতিগুলা কেন চেঞ্জ হয়ে যায় সেগুলো নিয়ে পড়বো, আর একই সাথে আয়নিক যৌগ আর সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো পড়বো। তাহলে আজকে এই পর্যন্ত থাক। যেগুলো দেখাইছি এগুলাই, আমার কাছে যদি নোট থেকে থাকে মেবি আছে, আমি ওগুলা দিয়ে দিবনি। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। তো ক্লাস শেষ করতেছি।